পোশাক কারখানায় আবারও অস্থিরতা হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, মালিকদের হুঁশিয়ারি, কাজে ফিরতে শিল্প উপদেষ্টার আহ্বান। ধর্মীয় সাংস্কৃতিক স্থান ও মাজারের নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ, সম্প্রীতি নষ্টের অপচেষ্টা মোকাবেলার প্রত্যয়। ছাত্র জনতার আন্দোলনে প্রতিটি হত্যার বিচার চান স্বজনরা, প্রয়োজনীয় সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনে আশা করছে বিএনপি। রাজনৈতিক ঐক্যমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের সংস্কার কমিশনের পরামর্শ, নির্দলীয় সরকারের অধীনে ভোটের তাগিদ। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য চারা উৎপাদন করছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উৎসাহ যোগাচ্ছেন কৃষি বিজ্ঞান বিভাগের একদল শিক্ষক। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে রাঙামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগে বিশিষ্টজনদের প্রশংসা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে মেক্সিকোতে গাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। ধর্মীয় সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকার। মাজারে হামলার নিন্দা জানিয়ে ও হামলাকারীদের সতর্ক করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদানকারী ও হামলাকারী অসাধু শক্তিকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ উল্লেখ করে বিবৃতিতে ধর্মীয় ও সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতিকে বিঘ্নিত করার অপচেষ্টা দৃঢ়ভাবে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে হলে তা নির্দলীয় সরকারের অধীনে করতে হবে, তবে এই সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আর নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বলেছেন, রাজনৈতিক ঐক্যমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা উচিত, তবে এসব কাজে জনতার কথা যেন কেউ ভুলে না যায় তা স্মরণ করিয়ে দিয়েছেন ছাত্রনেতারা। মাজহার লোকমানের রিপোর্ট। নির্বাচন কমিশন আইন নিয়ে পলিসি ডায়ালগের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে অংশ নেন আওয়ামী লীগ ছাড়া বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া ব্যক্তিরা। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনের নিয়োগ আইন 2022 বাতিল করে শক্তিশালী সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে কথা বলেন বক্তারা। নিরপেক্ষ ব্যক্তিত্ব বলতে কিছু হয় না এখানে। হ্যাঁ, একটা কথা হতে পারে যেটা একজনে বলেছে, যে এখানে আমাদের বিচার করতে হবে সৎ, যোগ্য, সাহসী। মূল চ্যালেঞ্জ হচ্ছে যখন যে সরকার থাকবে সে যেন সার্চ কমিটি এবং ইলেকশন কমিশনের নিয়োগটাকে নিয়ন্ত্রণ করতে না পারে। যে নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের লক্ষ্যে অবশ্যই আইন প্রণয়ন করা উচিত এবং এক্ষেত্রে কমপক্ষে 5 শ্রেণীর লোকজনের সম্পৃক্ত থাকা উচিত। যে দেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের দিকে আমাদের ধাবিত হতে হবে। মানে 5ই আগস্টের পর আমরা অসম্ভব এই কথাটা আমাদের ডিকশনারি থেকে বাদ দিয়ে দিই। আমরা প্ল্যান করি, আমাদের নিয়ত যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আমরা যে কোনো কিছুই প্রতিষ্ঠা করতে পারবো। আমরা যেন জনতাকে সবসময় মনে রাখি, আমরা যেন পথকে ভুলে না যাই। নির্বাচন কেন্দ্রিক যা কিছু করা হোক না কেন তার মূলে রাজনৈতিক দলগুলোকে থাকতে হবে বলে মত দেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান। যে স্বচ্ছতা ভিত্তিতে হওয়া উচিত এবং একই সাথে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তি হওয়া উচিত। এই ইলেকশনের জন্য there has to be a kind of a neutral government. সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই
স্পেসটুকু দেবে কি দেবে না। তবে রাজনৈতিক দলের নেতারা বলছেন তারা এমন নির্বাচন ব্যবস্থা দেখতে চান যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরকে ইতিবাচক এবং সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। তার মতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী এই প্রতিনিধি দলটি অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি আর নতুন সরকার সম্পর্ক ধারণা নিতে চাইবে। প্রতিনিধি দলের প্রধান ব্র্যান্ট নেইম্যান ছাড়াও ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পান্থ রহমান জানিয়েছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নামটি বাংলাদেশে বেশ পরিচিত। কয়েক দফা ঢাকা সফর করেছেন এই কূটনীতিক। রাজনৈতিক প্রেক্ষাপট আর মানবাধিকার ইস্যুতে সোচ্চার হওয়ায় প্রতিবারই ছিলেন আলোচনায়। Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh. ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মার্কিন প্রতিনিধি দলে তাঁর উপস্থিতি কাম্যই ছিল। যদিও 6 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। We want to find ways to strengthen our relationship. দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো সংস্কারের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আমরা IMF এর কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, এডিবির কাছে $5 বিলিয়ন সহায়তা চাচ্ছি আমাদের এই অর্থনীতি ব্যবস্থাপনাটাকে একটু দাঁড় করাবার জন্য, এবং সেই সব ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো কাজেই এই মুহূর্তে তারা যদি আমাদের বাস্তব অবস্থাটা উপলব্ধি করে এবং আমরা কেন এই জায়গায় পড়েছি এই কথাটা, এটা যদি তারা সম্যক উপলব্ধি করতে পারে, তাহলে তারা অনেক বেশি মোটিভেটেড হবে আমাদেরকে সহায়তা করার জন্য। এবং এটা তো সত্যি কথাই যে আমাদের এখান থেকে বড় ধরনের অর্থ পাচার হয়েছে, আর্থিক অব্যবস্থাপনা ছিল, আমাদের ব্যাংকগুলো ধ্বংস হয়েছে। তো এই সামগ্রিক চেহারাটা যদি তারা উপলব্ধি করতে পারে, তারা আমাদের সহায়ক হতে পারে। সাবেক এই কূটনীতিক মনে করেন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা নিতে চাইবে প্রতিনিধি দলটি। এই মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়াবার জন্য তো অন্য কেউ নাই, কাজেই সেই জায়গায় তারাই এসছে। আমরা তাদের সাথে, তারা এবং তাদের সেই সক্ষমতাটাও আছে, কাজে সেই সক্ষমতাটাকে আমরা কতখানি কাজে লাগাতে পারি সেই প্রচেষ্টাটা আমি মনে করি এই মুহূর্তে করা আমাদের জন্য খুবই উপাদেয় একটা বিষয় হবে বলে আমার ধারণা। প্রতিনিধি দলটি রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আওয়ামী লীগের শাসন আমলে যেসব কমিশনের অধীনে নির্বাচনে গণতন্ত্র ও সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘন হয়েছে তাদের বিচারের আওতায় আনা উচিত। তিনি মনে করেন পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলেও নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। নির্বাচন ব্যবস্থার সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাছে 10 দফা সুপারিশ দিয়েছে ডিবেট ফর ডেমোক্রেসি। আমাদের একতরফা নির্বাচন, আমি আর ডামির নির্বাচন, তারপর মধ্যরাতের নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। তার মানে ওই নির্বাচন ছিল আমাদের সংবিধানের লঙ্ঘন। তো যারা ওই নির্বাচন করেছে অজুহাত দিয়ে যে আমার কাজ হলেও শুধু নির্বাচন করা, তারা সংবিধানের সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। ওই সংবিধানের মৌলিক কাঠামো তারা লঙ্ঘন করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রকে আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। তো তাদের সংবিধান লঙ্ঘনের অভিযোগ তাদের বিরুদ্ধে উত্থাপন করা সম্ভব বলে আমি মনে করি। তৈরি পোশাক কারখানায় নতুন করে অস্থিরতা তৈরি হলে অনির্দিষ্টকালের জন্য সব কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মালিকরা। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে তৈরি পোশাক শিল্পের বর্তমান সংকট নিরসনে করণীয় নিয়ে মতবিনিময় সভায় এমন অবস্থানের কথা জানান তারা। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা তাহফিমুল ইসলামের রিপোর্ট। তৈরি পোশাক শিল্পে অস্থিতিশীল পরিবেশ দূর করতে শনিবার বিজিএমইএ ভবনে মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে
বিজিএমের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। সভার শুরুতে বক্তব্য রাখেন মালিকরা, তবে শ্রমিক নেতার বক্তব্য শুরু করতেই মালিকদের বাধার মুখে পড়েন। নির্দিষ্ট সমাধান না আসায় এক পর্যায়ে সভায় হট্টগোল শুরু হয়। এরপর চলে শ্রমিক নেতা, মালিক ও উপদেষ্টাদের আলোচনা। মালিকরা সিদ্ধান্ত নেয় আগামীকাল থেকে পোশাক কলকারখানা চালুর। আশুলিয়াতে কালকে আমরা সবাই খুলবো, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রাকে বন্ধ দিয়ে ছাড়া আমাদের কোনো রাস্তা আমাদের থাকবে না। 13 রাকের তো নিয়মই তাই, 13 রাকের নিয়মই নো ওয়ার্ক নো পে। আমি বিকিমির পক্ষ থেকেও এই প্রস্তাবকে সমর্থন দিলাম। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, 13 রাকে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান শ্রমিক নেতারা। আগামীকাল থেকে আপনাদের শিল্পের চাকা সচল রেখে যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের ফেডারেশনকে অবহিত করবেন, আমরা সরকারের দপ্তরে সেগুলো লিখিত দিয়ে সমাধান করে নিব। উপদেষ্টারা বলেন, পোশাক শিল্পে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে এবং আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং আর কোনো কারখানা বন্ধ করতে না হয় সেটা নিশ্চিত করার জন্য শ্রমিক নেতৃবৃন্দ কাজ করবেন, এটা আমি আপনাদের থেকে প্রত্যাশা রাখব। আগামীকাল ফ্যাক্টরি চলার জন্য কথা হয়েছে, ট্রাইপারটাইট বডি হয়েছে, যেখানে শ্রমিক মালিক সবাই কথা বলতে পারবেন। কালকে শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা দেখেন, নেতৃবৃন্দ আছেন, যেন কালকে ফ্যাক্টরিগুলো চলে। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখব। দেশের অর্থনীতিকে বাঁচাতে তৈরি পোশাক খাতকে রক্ষা করতে হবে বলেন 3 উপদেষ্টা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রয়োজনীয় বর্তমান প্রেক্ষাপটে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার প্রয়োজন বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি। সংবাদ সম্মেলনে কমিটির সদস্যরা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণমানুষের যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে তা সমুন্নত রাখতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল ও সংগঠনের সাথে মতবিনিময় সহ গণমুখী কর্মসূচি করবেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 8ই সেপ্টেম্বর শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি গঠনের পর প্রথম সংবাদ সম্মেলন। জাতীয় ঐক্য তৈরির মাধ্যমে দেশ পুনর্গঠন ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে নাগরিক কমিটি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের লক্ষ্যে নাগরিক কমিটি সক্রিয় থাকবে। আমরা এই নাগরিক কমিটির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে একত্রিত করে ঘোষিত 8টি কার্যপরিধি বাস্তবায়ন করতে চাই। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তাকে আমরা হারিয়ে যেতে দেব না। ছাত্রশক্তি ডিজলভ হয়ে গেছে, ছাত্রশক্তি স্থগিত হয়ে গেছে। যে বর্তমানে বাংলাদেশের তরুণ, যুবক এবং নাগরিকদেরকে নিয়ে কাজ করার এবং তাদেরকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কাজের একটা আগ্রহের জায়গা আমার আছে এবং আমি মনে করি যে সেই জায়গাটাতে বাংলাদেশের তরুণ যুবকরা আমাদের সঙ্গে মিলিত হবেন। সেই জায়গা থেকে এখানে কাজের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। গণ অভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন অনুযায়ী সংবিধান পুনর্লিখনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। সংবিধানকে হলো নতুন করে লিখবো এবং আমরা এই বিষয়গুলোতে ডিটারমাইন্ড, কারণ আমাদের যে 71 সালে যে যুদ্ধ, মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই সকল মুক্তিযুদ্ধের পরে 72-এ যে সংবিধানটা লেখা হয়েছিল সেটা হলো আমরা মনে করি যে 71-এ যে অভিপ্রায় ছিল সেটা পরিস্ফুটিত হয় না। রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সাথে সহযোগিতা ও জবাবদিহিতার পরিষদ তৈরি করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সার্চ কমিটির মাধ্যমে কমিটি গঠন করা হবে জেলা উপজেলায়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে স্থল গভীর নিম্নচাপ হিসেবে যশোরে অবস্থান করছে। এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান এবং চট্টগ্রাম, কক্সবাজার ও কুতুবদিয়া সহ উপকূলীয় জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বিরূপ আবহাওয়ায় সাগর থেকে তীরে ফিরতে পারেনি কক্সবাজার ও হাতিয়ার 3টি ট্রলার। কক্সবাজার ও নোয়াখালীর প্রতিনিধিরা পাঠানো তথ্য ভিডিও চিত্রে জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বুধবার দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয় একটি লঘুচাপ। পর্যায়ক্রমে তা নিম্নচাপে পরিণত হয়ে
13 সেপ্টেম্বর মধ্যরাতে উপকূল অতিক্রম করে গভীর স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করে প্রায় সারা দেশেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘণ্টায় কুতুবদিয়ায় সর্বোচ্চ 273 মিলিমিটার, কক্সবাজারে দ্বিতীয় সর্বোচ্চ 225 এবং চট্টগ্রামে 203 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে শুক্রবার সকাল 6টা পর্যন্ত 378 এবং পরবর্তী 12 ঘণ্টায় আরও বৃষ্টিপাত হয়ে 36 ঘণ্টায় রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। অতি ভারী বৃষ্টিতে জেলার 50টি গ্রামের মানুষ পানিবন্দী। প্রচুর বৃষ্টির কারণে আর অনেক ক্ষয়ক্ষতি বলতে এই মানে ফসল জমি ক্ষয়ক্ষতি, এই বাড়িঘর ক্ষয়ক্ষতি, রাস্তাঘাট ক্ষয়ক্ষতি, অনেক বেশি বৃষ্টি। প্রচুর বৃষ্টি, আমরা ঘর থেকে বাইরে হতে পারিনি, অনেক বৃষ্টি, আমরা ঘর থেকে বাইরে হতে পারিনি। বৃষ্টির সাথে ঝোড়ো ও দমকা হাওয়ায় কক্সবাজার উপকূলে 6টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ পর্যন্ত 3 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ অনেকে। সকালে রাস্তা রাস্তায় মানে যার মানে বড় ধরনের বিল্ডিং আছে তার কাছে আছে নিজে, এখন আমরা আশ্রয় দিচ্ছি। বাড়ি গেলে রান্না করতে পারতেছে না, চুলার মধ্যে পানি ঢুকে গেছে। আমাদের সব বাচ্চা কাচ্চা এখন কালকে থেকে নাকি অনেক হাহাকার করতেছে, কোথাও যাবো, যাওয়ার কথা রাস্তা নেই। ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলার মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। 5টি ট্রলার সহ 8 মাঝি এখনো নিখোঁজ। এইবারের পানিটা খুব বেশি, অন্যান্য অতি নিকটে এই ধরনের বন্যা এবং বাড়ি বর্ষণ হয়নি। এবার যেটা দেখলাম এটা অস্বাভাবিক পানি। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে। জানাতুল বাকে কেকা, চ্যানেল আই। রাজস্ব আয় করতে গিয়ে মানুষ যেন অত্যাচারিত না হয় তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে জাতীয় রাজস্ব বোর্ড কর কর্মকর্তাদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। ওই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের নিয়ে নেতিবাচক ধারণা দূর করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, আর সব হলো যে সরকারের যে কোনো কাজের জন্য আপনারা যতটুকু সম্ভব রাজস্ব আদায় করবেন, চাপি দিয়ে লোকজনের কষ্ট দিয়ে যেন আপনারা সে না করেন, যাতে আপনাদেরকে দেখে লোকজন আশ্বস্ত হয় এবং ওরা যদি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে আসে যে ট্যাক্সটা দেবো। আর এখনও একটা অ্যাটিটিউড নেই ট্যাক্স অফিসের বাড়ি যাবো, কাছাকাছি যাবো না, গেলেই তো আমাকে ধরিয়ে দেবো ভোটের সেক্রেটারি। এটা কিন্তু একটু ইসে আছে তাদের মধ্যে, একটু ভীতি। আপনারা আশ্বস্ত করেন যাতে ওদের মধ্যে এই ভীতিটা না থাকে। সংবিধান বাতিল করে নতুন করে জনগণের সংবিধান প্রণয়ন না করলে ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থ হওয়ার আশঙ্কা করছেন কবি ও সমাজ চিন্তক ফরহাদ মাজহার। সংবিধান বাতিল না করে শেখ হাসিনার পছন্দের নিয়োগ পাওয়া, রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সরকার গঠন করা অন্তর্বর্তী সরকারের বড় ভুল বলেও মনে করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে নতুন বাংলাদেশ বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, যারা ধর্মের কথা বলে ভিন্ন ধর্মের স্থাপনা ও মাজার ভেঙে ফেলছে এবং নারীদের পোশাকের স্বাধীনতা হরণ করতে চাইছে তারাও ফ্যাসিস্ট। কক্সবাজারে দিকে কিছু মেয়েকে নিয়ে মোটা লাঠি নিয়ে কিছু লোক দাবি করছে তারা শরিয়া পুলিশ, তারা শরিয়া পুলিশ হয়ে এখন শাসন করবে, মেরে কি কাপড় পরবে, কোথায় যাবে না যাবে। এই যে একটা দাবি যে শরিয়া কায়েম করবার ক্ষমতা আমার, ইসলাম তো এটা কাউকে দেয় নাই অধিকার। আপনি কি মাজার ভাঙছেন, তো ইসলাম তো আপনাকে অধিকার দেয় না। আপনি মাজার নিয়ে সমালোচনা করেন, আপনি মাজার নিয়ে ফতোয়া দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশাসন এটা করবে, আপনার না সেটা দায়িত্ব। আপনি যখনই মাজার ভাঙেন গিয়ে তৎক্ষণাৎ আমরা বুঝতে পারি যে আপনি কি, আপনি ওই শেখ হাসিনার দালাল। আপনি এখানে বিশৃঙ্খলা করতে চান, আপনি এখানে কি করতে চান, আপনি ছাত্রলীগকে নিয়ে গিয়ে টুপি পরে বলতেছেন এগুলো হুজুর এগুলো করতেছে। দুইটা ক্ষতি করেন, এর পাশাপাশি আপনি ইসলামের ক্ষতি করেন, কারণ ইসলাম তো এরকম না।
প্রয়োজনীয় সংস্কার এনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি গণতান্ত্রিক সরকার গঠন করবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত সভায় তিনি বলেন, এই আত্মত্যাগের পর দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিটি হত্যার বিচার দাবি করেছেন নিহতদের স্বজন ও অন্য রাজনৈতিক দলের নেতারা। রাহুল রয়ের রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণ সভা শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনরা আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে। অশ্রুসিক্ত হয়ে হত্যাকাণ্ডের বিচার চান তারা। ওরা বেশ দক্ষ, গুলিতে দেহ ছিন্ন করে, কিন্তু বিবেক গুলি করার কোনো সমরাস্ত্র ওদের ভান্ডারে নেই। গুলি লেগে আহত আমার ভাই গুলি লাগার পরে চন্দ্রবিন্দু হসপিটালে সরকারের কাছে আমি বিচার চাই। আমার ছেলের জানি যে চোখ হারাইছে, আমার ছেলের জানি বিচার চাই। অন্য রাজনৈতিক দলের নেতারা সহ আরো অনেকেই অংশ নেন এই স্মরণ সভায়। আপনারা আমরা একত্রিত ছিলাম বলে বাংলাদেশকে নতুন ভাবে জয় আমরা এনে দিতে পেরেছি। তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাবে। এই বিজয় আমাদের সবার বিজয়। আমরা জানি কোনো কারণে এই শহীদদের আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেইমানি না করি। সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই, ক্ষমতাকে দায়িত্ব হিসেবে দেখি এবং এই রক্তের যথাযথ সম্মান দিতে পারি। নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের কাছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানান তিনি। আজকে আমরা সবাই বলছি যে আমরা স্বাধীন হয়েছি, হয়তো স্বাধীন হয়েছি, হয়তো হয়েছি, এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস। সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আমি অনুরোধ করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা নিহত হয়েছেন এই 16 বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। মির্জা ফখরুল আরও বলেছেন, গণতন্ত্রের পক্ষেই থাকবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগস্টের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে অনেক উদ্যোগ নিচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বন্যা পরবর্তী সময়ের জন্য ধান ও সবজি চারা উৎপাদন করছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগ উদ্যোগ নিয়েছে 120 একর জমিতে চাষ উপযোগী চারা উৎপাদনের। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। বন্যা পরবর্তী সময় ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানো কৃষকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সময় আমনের চারা এবং রবি ফসলের বিভিন্ন সবজির তৈরি চারা হাতে পেলে কৃষক উপকৃত হবে। এই ভাবনা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষকের জন্য চারা উৎপাদন কার্যক্রম হাতে নিয়েছে। আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এটা অনেক কতগুলো ভ্যারাইটি দিয়ে আমরা তাদেরকে চারা দিয়ে কিছু সার দিয়ে বাংলাদেশের যে বন্যা দুর্গত এলাকাগুলো আছে সেখানে বিতরণ করার চেষ্টা করব। টোটাল 1.5 একর জমিতে 600 কেজি বীজ ফলানো হয়েছে। 50 থেকে 60 একর জমি আমরা রোপণ করতে পারবো। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগ উদ্যোগ নিয়েছে 40 লাখ ধান এবং সবজির চারা উৎপাদনের। ট্রেতে বিস্তারগুলো তোমরা করেছো? আচ্ছা, এটা কোন ভ্যারাইটি আমাদের? এটা স্যার বিনা বিষ। এর মাধ্যমে জনগণকে যেভাবে সাহায্য করতে পারছি এবং আমাদের যে হাতে কলমে যে ব্যবহারিক শিক্ষা সেটাও আমাদের মানে প্রসন্ন হচ্ছে। রহিম স্যার খুব সুন্দর একটা আইডিয়া নিয়েছে, আমরাও মজা হইতেছি, শিখা হইতেছে হাতে কলমে, যেটা আমাদের পরে শিখতে হবে এখনই শিখে করতেছি। এটা এই বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহ জুগিয়ে যাচ্ছেন বিভাগের শিক্ষকরা। তো স্টুডেন্টরা প্রথমে আইডিয়া নিয়ে আসলেও মানে পরবর্তীতে মোটিভেশনটা আমরা ওদেরকে দিয়েছি। তো আমাদের তো ড্যাফোডিলে অনেক ছাত্র এবং ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে তারা কাজ করতেছে। আর এই ব্যাপারে সর্বত্র আমাদের ড্যাফোডিলের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের মিডিয়া ল্যাব বলি, আমাদের ব্র্যান্ডিং ল্যাব বলি, আমাদের সবাই কিন্তু আমাদেরকে হেল্প করতেছেন।
পৃথিবীর সংকট মুহূর্তগুলোয় ছাত্র সমাজ তরুণ সমাজ এগিয়ে আসে। আজকে বাংলাদেশের সংকট উত্তরণ এবং একই সাথে বন্যা পরবর্তী সময়ে যে নতুন সংকট তৈরি হয়েছে সেই সংকট মোকাবিলাতেও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে এসছে। বন্যা পরবর্তী সময় ত্রাণ হিসেবে কৃষকদের মাঝে ধান, অন্যান্য শাকসবজি, ফলমূলের চারা বিতরণের একটা উদ্যোগ নিয়েছে, যেটি নিঃসন্দেহে অন্যের জন্য অনুকরণীয়। ঢাকার আশুলিয়ার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কৃষি মাঠ প্রাঙ্গণ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পর্যটন শহর রাঙামাটি সবুজায়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ সহ ১৫,০০০ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে ক্লাবটি। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় নেওয়া এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। মনসুর আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্বত্য জেলা রাঙামাটির প্রকৃতি ও পরিবেশ। এমন পরিস্থিতিতে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পর্যটন শহর রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণ দুটোই করা হয়েছে শিক্ষার্থীদের মাঝে। আমরা যেন সারা বছর ধরে বৃক্ষরোপণ করি, তবে এই সময়টা, এই বর্ষাকালে বৃক্ষরোপণটা হলো উত্তম সময়। সুতরাং এই উত্তম সময় যত বেশি পারি আমরা গাছ লাগানো উচিত আমাদের। এর পাশাপাশি কিন্তু এই বন্যপ্রাণীর আশ্রয়স্থলও কিন্তু এই গাছ। সুতরাং যত বেশি পারি আমাদের লাগাতে হবে এবং বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলতে হবে। এমন কার্যক্রমে নতুন প্রজন্ম বৃক্ষরোপণে আরো উৎসাহিত হবে বলছেন সংশ্লিষ্টরা। প্রকৃতি ও জীবন ক্লাব আজকে অনেক বছর যাবৎ কাজ করে যাচ্ছে এবং সফলতার সহিত আমরা তার সুফল পাচ্ছি। অনাদিকাল থেকে প্রকৃতির উপর নির্ভরশীল, এই প্রকৃতিকে বাঁচানোর জন্য এই যে অনন্য উদ্যোগ খুবই অপরিহার্য। সারা দেশে সবুজ বেষ্টনী তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্টজনরা। এই ধরনের মহৎ উদ্যোগ আমি মনে করি আমাদেরকে অনেক এগিয়ে নেবে, জাতিকে অনেক এগিয়ে নেবে। দুর্গম পাহাড়ি অঞ্চলেও প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগ ছড়িয়ে দেওয়ার আহ্বান স্থানীয়দের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। রাশিয়ার সীমানার ভেতরে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পরে কথা জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ বছরের শুরুর দিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র, তবে এসব ক্ষেপণাস্ত্রের রুশ সীমান্তের ভেতরে হামলায় ব্যবহারের জন্য ইউক্রেন অনুমতি চাইলেও পশ্চিমা মিত্ররা অনুমোদন দেয়নি। এদিকে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দেওয়ার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যদি দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হয় তবে তা হবে রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ভূখণ্ডে সর্বাত্মক হামলা শুরু করে রুশ বাহিনী। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে শীঘ্রই প্রদর্শন হতে যাচ্ছে ক্লাসিক সব নাটক, সিনেমা ও সিরিজ। এরই ধারাবাহিকতায় প্ল্যাটফর্মে যুক্ত হলো নতুন নাটক চলতি পথে। নাটকটিতে অভিনয় করেছেন তানজিন তিশা, তৌসিফ মাহবুব, ডন ও জয়নাল জ্যাক সহ অনেকে। নাটকটি পরিচালনা করেছেন সঞ্জয় সামাদ্দার। আইস্ক্রিনে সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে নিটোলটাটা বিশেষ সংবাদ।
মেক্সিকোতে গাছ রক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছে দ্য ট্রি আর্মি নামে একটি সংগঠন। বিশেষ করে শহরের বন রক্ষা ও উন্নয়ন কাজ করবে এই সংগঠনটি। এছাড়া দ্য ট্রি আর্মির উদ্দেশ্য পরিপক্ক ও বিপন্ন গাছ রক্ষা, খালি জায়গায় সদ্ব্যবহার এবং জনসচেতনতা তৈরি করা। সংগঠনের কমান্ডার আর্তুরো হার্নান্দেস জানান, দূষণ কমিয়ে শহর সবুজ ও শীতল করার ক্ষেত্রে গাছ শহরের অপরিহার্য সম্পদ। মেক্সিকো শহরের পরিবেশগত উদ্বেগ বাড়ায় গাছ রক্ষায় এমন উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এবারে কৃষি সংবাদ। টানা বৃষ্টিতে চাঁদপুর জেলার দুটি সেচ প্রকল্প এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমের এই সময়ে আখ কাটার আগেই ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দে, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ এডুকেশন সার্ভিসেসের আয়োজনে 1800 মানুষকে 2টি করে চারা দেওয়া হয়। সে সময় জলবায়ু অভিঘাত মোকাবেলায় দেশ জুড়ে সবুজায়নের আহ্বান জানান সংশ্লিষ্টরা। তাতে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাস্তুতন্ত্র সংরক্ষণ নিশ্চিত হবে বলে আশা করছেন আয়োজকরা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যে কোনো মূল্যে কারখানা খোলা রাখতে হবে। বিএনপির স্থানীয় রাজনৈতিক নেতারা এ বিষয়ে মালিক শ্রমিকদের সাথে সমন্বয় করবে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর নেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। হোটেল সারিনায় বৈঠকে বিজিএমই এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, গোলাম কুদ্দুস, আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ সহ সম্মিলিত পরিষদ এবং ফোরাম নেতারা। প্রিয় দর্শক, সংবাদের এরপর আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন বাফুফেতে 16 বছরের সালাউদ্দিন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এবারে খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেতে সালাউদ্দিন জামানের অবসান হচ্ছে। 4 মেয়াদে মোট 16 বছর বাফুফের সভাপতির দায়িত্ব পালনের পর এবার বিদায়ের কথা শুনিয়েছেন একসময় সারা জাগানো ফুটবলার কাজী সালাউদ্দিন। 26 অক্টোবর বাফুফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা সালাউদ্দিন। তার নেতৃত্বে বাফুফের কমিটির বিরুদ্ধে ছিল অনিয়ম ও দুর্নীতির সমালোচনা। তারপরও বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের ছেলে ও মেয়ে ফুটবলের সাফল্যকে তার সময়ের সেরা প্রাপ্তি বলছেন বাফুফের বিগ বস। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার।